আমি আপনাদেরকে সিস্টেমটা দেখাবো। প্রথম যে বিষয়টা বোঝা উচিত আমাদের, যে ডায়াগ্রামটা হচ্ছে একটা প্রসেস। স্পেসিফিকলি প্রসেস ডায়াগ্রামের কথা আমি বলছি। মানে একটা স্টেপ, কোনো কিছু হওয়ার প্রসেস। একটা স্টেপের পরে আরেকটা স্টেপ, এরপরে আরেকটা স্টেপ, এরপরে আরেকটা স্টেপ। মানে একটা জিনিস থেকে কোনো কিছু হচ্ছে, এরকম কিছু একটা। তো একটা এক্সাম্পল দেই, স্পেসিফিকলি এক্সাম্পল দিলে এটা বোঝা একটু সহজ হয়। ধরা যাক এখানে একটা কোয়েশ্চেন আছে: The diagram illustrates the process that is used to manufacture bricks for the building industry. তার মানে হচ্ছে ব্রিক্স বানানো মানে হচ্ছে ইট। ইট বানানোর একটা প্রসেস। তো এই প্রসেসটা এখানে দেখানো হচ্ছে কিভাবে ইট বানানো হয়, এবং বিভিন্ন ধাপ আছে, বিভিন্ন স্টেজ আছে, বিভিন্ন স্টেপ আছে এখানে। তো আপনাদের ডায়াগ্রাম কোয়েশ্চেন পাওয়ার পরেই প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে আহ আপনি দেখেন কি হচ্ছে এই এই ডায়াগ্রামে। আমরা দেখেছি যে এই ডায়াগ্রামে হচ্ছে ইট বানানো হচ্ছে, এবং প্রত্যেকটা ধাপ আপনি অ্যানালাইজ করেন যে কি কি ধাপে কি হচ্ছে। তো ডায়াগ্রাম লেখার ক্ষেত্রে অনেকের স্টুডেন্টের একটা সমস্যা হচ্ছে, তাদের আইডিয়া ফুরিয়ে যায় বা লিখতে গিয়ে 150 ওয়ার্ড হয় না। যেহেতু আমাদের টাস্ক মানে মিনিমাম 150 ওয়ার্ডস লিখতে হয়, 150 ওয়ার্ড আমাদের মিনিমাম লিখতে হয়। তো স্টুডেন্টদের একটা বড় সমস্যা হচ্ছে তাদের 150 ওয়ার্ড হয় না। এটার একটা বড় কারণ হচ্ছে আমরা ডিটেইলস লিখি না। এই জন্য কোয়েশ্চেন পাওয়ার পরেই ভালো করে আপনি কোয়েশ্চেনটা অ্যানালাইজ করেন, প্রথমে কি হচ্ছে কি কি হচ্ছে এটা দেখেন। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি প্রথম ধাপেই ডিগার। ডিগার মানে হচ্ছে ডিগ করা, মানে খনন করা। যেটা দিয়ে খনন করা হয়, ডিগার দিয়ে ক্লে বা মাটি খনন করা হচ্ছে। বুঝেন? তাহলে এখানে কাজটা কি হচ্ছে? ডিগ, খনন করা। এই ভার্বটা খুঁজে বের করা খুবই ইম্পর্ট্যান্ট। আমার এখানে কাজটা কি হচ্ছে? তো মাটি ক্লে যখন খনন করা হইলো, এটাকে একটা মেটাল গ্রিডের উপর রাখা হইলো। তাহলে একটা কাজ। তারপরে হচ্ছে ওইটা রোলারের ভিতর দিয়ে গেল। ওই মেটাল গ্রিডের ভিতর দিয়ে গেলে রুলারে বসানো হইলো। এবং রোলারে কেন বসানো হয়? রোলারে বসানো হয় যাতে এটাকে আর ছোট ছোট অংশে ভাগ করেছে, তাই না? আচ্ছা। তারপরে হচ্ছে এটার সাথে স্যান্ড এবং ওয়াটার অ্যাড করা হলো, এবং তারপরে এটাকে একটু শক্ত বানানো হলো আর কি। মাটি এবং বালু যখন, সরি, বালু এবং পানি যখন অ্যাড করা হয় এটা একটু শক্ত হলো। এরপরে দেখেন এটা হচ্ছে দুই ভাবে এটাকে, এই যে ইটের শেপ দেওয়া হয়েছে। একটা হচ্ছে ওয়্যার কাটারের মাধ্যমে অথবা মোল্ডের মাধ্যমে। ওয়্যার কাটার হচ্ছে এটাকে কেটে কেটে ইটের শেপ দেওয়া হয়, অথবা কোনো একটা মোল্ডের ভেতরে, মানে এটা ইটের শেপ দেওয়া আছে ওইখানে যদি আমি চাপ দিই, তাহলে ওটা ইটের একটা আকার হয়ে বেরিয়ে আসে, এরকম কিছু একটা। এরপরে দেখেন এটাকে ওভেন, এটাকে শুকানো হইতেছে 24 থেকে 48 ঘন্টা। এরপরে হচ্ছে এখানে 20 থেকে 200 থেকে 980 আপনার কি হয়েছে সেলসিয়াস এটাকে তাপ দেওয়া হচ্ছে। এখানে আবার আরো উচ্চ তাপমাত্রায় তাপ দেওয়া হচ্ছে। তারপর এখানে কুলিং চেম্বার, এখানে ঠান্ডা করা হয় 48 থেকে 72 ঘন্টা। এরপরে প্যাকেজিং করা হয়, ইট ইট তৈরি হয়ে গেছে, এরপর ডেলিভারি করা হয়। তাহলে প্রত্যেকটা স্টেজ আমাকে বুঝতে হবে কি হচ্ছে। ধরো যে এই হচ্ছে কোয়েশন, এটা এই হচ্ছে কোয়েশনটা। এটা বুঝার পরে আমার প্রথম কাজটা থাকবে, আমি একটা ইন্ট্রোডাকশন দিই। ইন্ট্রোডাকশনে কি করি আমরা হচ্ছে এই যে কোয়েশনটাকে প্যারাফ্রিজ করি। এই যে, তো ডায়াগ্রাম লেখার ক্ষেত্রে প্যারাফ্রেজিং একটা সহজ ওয়ে হচ্ছে আপনি এটাকে প্যাসিভ করে ফেলেন। যদি প্যাসিভ থাকে কোয়েশনে, তাহলে ওইটাকে ভিতরি দিয়ে আপনার পার্টিসিপল করে লেখা যায়। বাট আমি আজকে একটা ওয়ে দেখাবো, সেটা হচ্ছে কিভাবে আপনি প্যাসিভ করে লিখতে পারেন। আচ্ছা, আপনি খুঁজেন যে এই পুরো ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে আপনি দেখেন যে পুরো কোয়েশনে কি হচ্ছে? ইট বানানো হচ্ছে। ইট বানানো হচ্ছে। ওকে। আমাদের ডায়াগ্রাম লেখার ক্ষেত্রে ইন্ট্রোডাকশন সহ আমি বলে দিই আপনাদেরকে, এটা খুব ইম্পর্টেন্ট। আপনার ইন্ট্রোডাকশন সহ পুরো পেসেজে একটা প্রিডমিনেন্ট একটা স্ট্রাকচার থাকবে, যেটা আমরা পুরো লেখার গাইডিং ফোর্স। পুরো লেখা এটা স্পষ্ট থাকবে, এটা এটা দিয়ে আপনি হচ্ছে এটাকে সেন্টারে রেখে, এই স্ট্রাকচারটা মেইনলি সেন্টারে রেখে আপনি পুরো ডায়াগ্রামটা লিখবেন। এরপর বিভিন্ন রকমের স্ট্রাকচার আপনি ব্যবহার করতে পারেন, বাট এটা হবে আপনার মেইন স্ট্রাকচার। এবং এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্যাসিভ। এটা ম্যানমেড ডায়াগ্রামের ক্ষেত্রে এটা সবার জানা থাকা উচিত যে আপনি এটা ব্যবহার করবেন। এটা কেন ব্যবহার করা লাগে আমাদের? কারণ এইটা যদি আমরা ইউজ না করি, তাহলে এটা যে আহ, আপনার কে করতেছে, সাবজেক্টটা কি, কে করতেছে, এটা আমার উল্লেখ করা লাগে। কিন্তু আমাদের এখানে তো জানি না আমরা সাবজেক্টটা কি, কে কাজটা করতেছে। এই জন্য আমরা প্যাসিভ স্ট্রাকচার ব্যবহার করি। এবং স্পেসিফিকলি প্রেজেন্ট সিম্পল, এটা হচ্ছে আপনি অবজেক্ট বসাবেন, তারপরে হচ্ছে
ইজ অথবা আর বসাবেন যদি অবজেক্টটা সিঙ্গুলার হয়। তারপরে হচ্ছে ভার্বের ভি থ্রি, পাস্ট পার্টিসিপল। অবজেক্টটা কি? যেটাকে কিছু কিছু করা হচ্ছে। ধরো যাকে আমি ইট বানাইতেছি, তাকে কাকে বানাচ্ছি, কি বানাচ্ছি, কি প্রশ্ন করেন, কি প্রশ্ন করলে আপনি যে উত্তরটা পান সেটা হচ্ছে আহ, আপনার অবজেক্ট। ওকে, কি প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। আমি বলি যদি কি বানানো হচ্ছে, কি বানানো হচ্ছে, ইট বানানো হচ্ছে, তাহলে ইট হইতেছে আমাদের অবজেক্ট। এই স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি আপনি না জানেন, এটা দিয়ে মূলত আপনার পুরো মেনমেড ডায়াগ্রামটা, আপনি পুরো মেনমেড ডায়াগ্রামের ড্রাইভিং ফোর্স হবে এটাই। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমি ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রেও এটা আমি ব্যবহার করি। আমি লিখি যে পুরো, আমি এটা নিজেকে প্রশ্ন করি যে এই পুরো পুরো ডায়াগ্রামে হচ্ছেটা কি। কিছু একটা বানানো হচ্ছে, তাহলে ভার্বটা কি? বানানো, ম্যানুফ্যাকচার করা। ওকে, ভার্ব হচ্ছে কি বানানো হচ্ছে, অবজেক্টটা কি? ব্রিক্স। তাহলে আমি এটাকে প্যাসিভ বানায় ফেলতে পারি আমার ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে। ভার্বটা হচ্ছে ম্যানুফ্যাকচার, বানানো হচ্ছে, কি বানানো হচ্ছে? ব্রিক্স বানানো হচ্ছে। ওকে, তাহলে আমি এটা লিখতে পারি যে ইন্ট্রোডাকশনে দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস হাউ, কি করা হয়, কাকে বানানো হয়, ম্যানুফ্যাকচার। ম্যানুফ্যাকচার শব্দটা রাখতে পারি বা প্যারাফ্রিজ করতে পারি। অবজেক্টটা হচ্ছে আমাদের ব্রিক্স, তাই ব্রিক্স লিখলাম আমি স্ট্রাকচারের। যেহেতু ব্রিক্স প্লুরাল, ইট বোঝাচ্ছে ইটগুলো। আর ম্যানুফ্যাকচারের ভি থ্রি হচ্ছে ম্যানুফ্যাকচার। আমি এটাকে মেডও বলতে পারতাম, মেকের ভি থ্রি, বাট ইজি। এই স্ট্রাকচারটা আমি ব্যবহার করে ইন্টারাকশন লিখতে পারি যদি, কিন্তু এটা যদি আপনার অলরেডি কোয়েশনে থাকে তখন অন্যভাবে লেখা যায়, যেটা নিয়ে আমি আজকে কথা বলবো না, বিকজ তখন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি জাস্ট এইটা শিখিয়ে দিলাম। যদি আপনাদের ইন্ট্রোডাকশনে কোয়েশন যদি এটা না থাকে, তাহলে আপনি এইভাবে প্যাসিভ করে এটা লিখে দিতে পারেন। নিজেকে প্রশ্ন করেন এই পুরো ডায়াগ্রামে কি বানানো হচ্ছে। ওকে, ঠিক আছে। এরপরে ওভারঅল। ওভারঅলের ক্ষেত্রে আপনি একটা এমন ভাবে লিখেন যাতে একটা আপনার পুরো ডায়াগ্রামের একটা সামারি দেয়া যায়। আচ্ছা, আমি মূলত এইভাবেই শিখাই যে আপনি লিখেন যে প্রসেসটা, পুরো প্রসেসের মূলত কাহিনী কি হচ্ছে দেখেন। পুরো প্রসেসের কাহিনী হচ্ছে এরকম যে প্রথমে খনন করা হইলো, এক্সট্রাক্ট করা হইলো। এটাকে এক্সট্রাক্ট মানে বের করা বোঝায়। মাটি এক্সট্রাক্ট হয়েছে, তারপরে হচ্ছে এটাকে আপনার শেপ দেওয়া হয়েছে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে ওভারঅল কাজগুলো কি হচ্ছে। তারপরে হচ্ছে এটাকে তাপ দেওয়া হয়েছে, কুলিং করা হয়েছে, এরপরে প্যাকেজ করে ডেলিভার করা হচ্ছে। এটা হচ্ছে ওভারঅল একটা সামারি আমার পুরো ডায়াগ্রামে। এইটাকেই আমি সামারাইজ করে আমি আমার পুরো ডায়াগ্রামে লিখতে পারি, এবং এটা হচ্ছে বেস্ট সামারি। অনেকেই বলে যে আপনি দেখেন যে প্রথমে কি হয়েছে, শেষে কি হয়েছে। এটা একটা ওভারঅল, বাট ফুল আর ওভারঅল না, একটা ফুল ওভারঅল দেয়া লাগে যদি আপনি একটা ভালো স্কোর করতে চান। এটা মাথায় রাখবেন, ওভারভিউ ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি ওভারঅল দ্য প্রসেস begins with extracting clay, ক্লে এক্সট্রাক্ট করা, ক্লে বের করা, ডিগিং করা, and uh, uh, shaping it, shaping, extracting clay, shaping, heating, cooling, and packaging. আচ্ছা, then then it continues with shaping, heating, cooling, and packaging, and bricks. নাইস। তাহলে তাহলে পুরো প্রসেসটা হচ্ছে ক্লে এক্সট্রাক্ট করা হয়, তারপরে হচ্ছে কন্টিনিউ, এই পুরো প্রসেসটা কিসের সাথে কন্টিনিউ হয়? শেপিং এর মাধ্যমে। শেপিং,
শেপিং, হ্যাঁ, হিটিং, কুলিং এন্ড প্যাকেজিং ব্রেক্স, ঠিক আছে। আচ্ছা, ওভারঅল তাইলে আমরা কিভাবে লিখবো এটা একটু বলে দিলাম। সেটা হচ্ছে এই যে আমরা প্রত্যেকটা স্টেজের একটা সামারি দিয়ে দিবো এরকম, যাতে একজন পরে বুঝতে পারে যে এখানে এই পুরো ওভারঅলে কি হচ্ছে। ওকে, নাইস। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে দুটো মেইন প্যারাগ্রাফ, যেখানে আমি ডিটেলসে এক্সপ্লেন করবো আমাদের ডায়াগ্রামে কি কি হচ্ছে। এটা হচ্ছে কথা, আমরা ডিটেলসে এক্সপ্লেন করবো আমাদের পুরো ডায়াগ্রামে কি কি হচ্ছে। তো আমরা এটাকে ভাগ করে ফেলি। ভাগ কেমনে করবো দেখেন, এমন ভাবে রিজনেবলি আপনি ভাগ করেন যে আমি প্রথম প্যারাগ্রাফে কি নিয়ে লিখবো, দ্বিতীয় প্যারাগ্রাফে আমি কি নিয়ে লিখবো, প্যারাগ্রাফ ওয়ানে কি দিয়ে লিখবো, প্যারাগ্রাফ টু তে কি নিয়ে লিখবো, এবং লেখার স্ট্রাকচারটা কি হবে। আমি অলরেডি বলে দিয়েছি আপনাদের যে আমাদের গাইডিং যে স্ট্রাকচারটা হবে সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্যাসিভ। এটাই মূলত আমার পুরো প্যারাগ্রাফে প্রাধান্য পাবে। আমি শিখাবো আপনার এটাকে। বাকি অন্যান্য কিছু জিনিস আছে যেমন হুইচের ব্যবহার, রিলেটিভ ক্লোজের স্ট্রাকচারটাও ব্যবহার করা যায়, বাট মোটামুটি এই স্ট্রাকচার যেটা প্রেজেন্ট সিম্পল প্যাসিভ, এটাই হবে আমাদের মূলত পুরো ডায়াগ্রাম রাইটিং এর গাইডিং স্ট্রাকচার। আচ্ছা, আমি এটা রিজনেবলি কিভাবে ভাগ করতে পারি যাতে কয়েকটা স্টেজ আমার হচ্ছে প্রথম প্যারাগ্রাফে লিখি, আর বাকি স্টেজগুলো আমি দ্বিতীয় প্যারাগ্রাফে লিখি। আপনি মন খুশি মতো আসলে ভাগ করলে হয় না, এমন ভাবে ভাগ করেন যাতে রিজনেবলি বোঝা যায় যে এটা আসলে আলাদা, এই স্টেজগুলো এই স্টেজগুলো থেকে আলাদা। তো আমি দেখি আমি এই তিনটাকে আলাদা করতে চাচ্ছি কেন, কারণ হচ্ছে এগুলো হচ্ছে আপনার এই যে ওভেনে ঢোকার আগে, আর এগুলো হচ্ছে ওভেনে ঢোকার পরে, এরকম একটা রিজনেবল সেপারেশন আমি করতে চাচ্ছি। তাহলে এই স্টেজগুলো নিয়ে আমি হচ্ছে আহ, দ্বিতীয় প্যারাগ্রাফে কথা বলবো, আর এই স্টেজগুলো নিয়ে আমি প্রথম প্যারাগ্রাফে কথা বলবো। আমি জাস্ট আপনাকে দেখাবো কিভাবে হচ্ছে আপনি এটা লেখাটা লিখবেন। দেখেন, সব সময় তাহলে একটা কাজ করেন আপনি, আহ, আপনার রাইটিং এর ক্ষেত্রে শুরুই করবেন এইভাবে যে আপনি প্রেজেন্ট সিম্পল প্যাসিভ স্ট্রাকচার যেন আপনি ব্যবহার করেন এই স্ট্রাকচারটা। ওকে, আমি এইভাবে লিখি যে এট দ্য ফার্স্ট স্টেজ অফ দ্য প্রসেস, যেহেতু আমি হচ্ছে তিনটা স্ট্রাকচার নিয়ে হচ্ছে এই যে তিনটা ধাপ নিয়ে আমি প্রথমে লিখবো, প্রথম প্যারাগ্রাফ শুরু করি আমি তাহলে, হ্যাঁ, এই তিনটার আমি প্রথম প্যারাগ্রাফ লিখবো। আমি লিখলাম এরকম যে এট দ্য ফার্স্ট স্টেজ অফ ইউর প্রসেস, প্রসেস কি হলো প্রথম ধাপে দেখেন, প্রশ্ন করে এইভাবে কি করা হয়েছে, খনন করা হয়েছে, ডিগ, ভার্বটা তাহলে হচ্ছে ডিগ, ডিগের বিধি হচ্ছে ডিগ, ডাক ডাক, ডাক মনে হয়, আমরা একটু চেক করে ফেলতে পারি এটা চাইলে, বা ডিগের ভিত্তি ডাক যতটুকু আমি জানি। খনন করা, কাকে খনন করা হচ্ছে, ক্লে, মাটিকে, মানে মাটির আহ কি এই যে আপনার বলি না মাটির বিভিন্ন অংশ থাকে এরকম এরকম, এটাকে চাংস বলা যায়। চাঙ্ক, চাঙ্ক মানে হচ্ছে স্তূপ, মাটির কয়েকটা স্তূপ। তখন এটাকে আমি প্লুরাল প্লুরাল হিসেবে ট্রিট করতে পারি, মাটির বিভিন্ন খণ্ডকে খনন করা হচ্ছে। তাহলে অবজেক্টটা কি, অবজেক্ট হচ্ছে কি প্রশ্ন করলে যে উত্তরটা আসে, কি খনন করা হচ্ছে, মাটি খনন করা হচ্ছে। তাহলে আহ প্রথমেই অবজেক্ট, তাহলে কি হবে, আমাদের সূত্রের অবজেক্ট হবে মাটির অংশ বা মাটির খণ্ড, চাঙ্কস বলে এটাকে, চাঙ্কস অফ ক্লে। তাহলে এটা যেহেতু এটা আপনি এটাকে, এটা হচ্ছে প্লুরাল, প্লুরাল যেহেতু, কেন প্লুরাল, কারণ মাটির বিভিন্ন খণ্ড, খণ্ডসমূহ। আর ডিগ, ডিগের বৃদ্ধি হচ্ছে, ভার্বের বৃদ্ধি হচ্ছে ডাক, আর ডাক আহ আচ্ছা, ফ্রম, আচ্ছা, আর ডাক বাই এ ডিগার ফ্রম এ ক্লে রিচ এরিয়া। ক্লে রিচ মানে হচ্ছে যেখানে আপনার ক্লে, ক্লে হচ্ছে রিচ, মানে ক্লে অনেক পাওয়া যায়, অনেক মাটি পাওয়া যায়, ক্লে রিচ এরিয়া। তাহলে এখানে দেখেন আমি আমার এই পুরো লেখাটার গাইডিং স্ট্রাকচারটা কি হচ্ছে, প্রেজেন্ট পেসিভ, এইভাবে এইভাবে লিখবেন। মানে করা হয়, কে করছে,
সাবজেক্ট আমি উল্লেখ করতে চাচ্ছি না। দেন দেখলাম হচ্ছে কি হয়েছে দেখেন, এটাকে একটা রুলারে বসানো হলো। রুলারে, এটা মেটাল গ্রিডে, সরি, এটা মেটাল গ্রিডে বসানো হলো এই চাঙ্কস গুলাকে। বসানোর পরে আহ, এটা আপনার হচ্ছে আপনার রুলারে, ওইখান থেকে রুলারে যায়। এটা কেন এখানে বসানো হইলো, যে ওইখান থেকে মেটাল গ্রিডের ভিতর দিয়ে হচ্ছে আপনার রুলারে এটা পড়ে। তারপর হচ্ছে রোলারে এটা রুল করে, রুল করলে এটা আরো ছোট ছোট অংশে ভাগ হয়ে যায়। আচ্ছা, তাহলে আমি লিখি দেখেন। তাহলে বসানো ইংরেজি কি, কোনো কিছু কোনো জায়গায় বসানো, এটাকে পুট বলতে পারি অথবা প্লেস বলতে পারি। প্লেস মানে হচ্ছে বসানো, তাহলে ভার্বটা হচ্ছে বসানো। কাকে বসানো হচ্ছে? এই যে চাংস অফ ক্লেকে, দে, তাদেরকে। তাহলে আমি এখানে প্রনাউন দে ইউজ করতে পারি। তাহলে কাকে বসানো হচ্ছে? চাংস অফ ক্লেকে বসানো হচ্ছে একটা মেটাল গ্রিজের উপরে। তাহলে আমার অবজেক্টটা হচ্ছে চাংস অফ ক্লে। কাকে বসানো হচ্ছে, কি বসানো হচ্ছে? এই চাংস অফ ক্লেকে। তাহলে এটাকে আমি প্রনাউন হিসেবে দেই। দেই যেহেতু প্লুরাল, আর বসবে, এই যে আর স্ট্রাকচারে দে আর। প্লেস মানে হচ্ছে বসানো, প্লেসের ভিত্তি হচ্ছে প্লেসড। প্লেসড অন এ মেটাল গ্রিড। হুম। ফ্রম ওয়্যার, যেখান থেকে আহ, যেখান থেকে তাদেরকে ট্রান্সফার করা হয়, অথবা একটা রোলারে ট্রান্সফার করা হয়। ফর এক্সাম্পল, এরকম একটা এক্সাম্পল দিয়ে তাদেরকে একটা রোলারে ট্রান্সফার করা হয়, এবং রোলারে তাদেরকে আরো ছোট ছোট অংশে ভাগ করা হয়, বা এরকম কিছু একটা। আচ্ছা, ট্রান্সফার করা, ট্রান্সফারের বিধি হচ্ছে ট্রান্সফার্ড। কাকে ট্রান্সফার করা হবে? তাদেরকে। দে উই চাংস অফ ক্লে, তাহলে আমাদের অবজেক্ট এখানে ফ্রম ওয়্যার দেয়ার ট্রান্সফার্ড টু এ রুলার। কিসের জন্য? টু ফার্দার সেপারেট, ওকে, আচ্ছা, টু সেপারেট দেম ইনটু স্মলার বিটস। কিসের জন্য? এখানে আমরা একটা ইনফিনিটিভ, সেপারেট করার জন্য, আরো ছোট ছোট অংশে সেপারেট করার জন্য। আচ্ছা, দেখি কিরকম হলো। এট দ্য ফার্স্ট, আচ্ছা প্লেসড হবে, হ্যাঁ, V3। এট দ্য ফার্স্ট স্টেজ অফ দ্য প্রসেস, ওকে, chunks of clay are dug by a digger from a clayish area, then they are placed in a metal grid from where they are transferred to a ruler to separate them into smaller bits। আরো ছোট ছোট অংশে ভাগ করার জন্য, তাদেরকে সেপারেট করার জন্য সেপারেট বলতে এখানে আমরা ব্রেক, টু ব্রেক দেম ডাউন ইনটু স্মলার বিটস। এটা পারফেক্ট। তাহলে দেখেন আমাদের এই লেখার মধ্যে কোন স্ট্রাকচারটা সবচেয়ে গাইডিং, আমাদের গাইড করতেছে আমার লেখাটাকে, এই যে প্রেজেন্ট সিম্পল প্যাসিভ। আমি আর বেশি লিখবো না, আমি জাস্ট ধরা যাক আম, আমি ধরা যাক শেষের দুইটা লিখি, বা এখানে মাঝখানে একটা লিখতে পারি, যে এরপরে লিখবেন যে তাদেরকে কাট করা হয়, কেটে একটা শেপ দেওয়া হয়। যেমন আমি লাস্টের স্টেজ গুলো যদি লিখি, ধরা যাক আমি শেষের স্টেজটা একটু লিখে দিই, সেটা হচ্ছে ধরা যাক দেখুন যে এট দি এন্ড, নতুন ভাবে যে ইটগুলো তৈরি হইলো, নতুন ভাবে যে ইটগুলো তৈরি হইলো, এই নতুন তৈরিকৃত ইটগুলাকে প্যাকেজ করা হলো। তাহলে ভার্বটা হচ্ছে প্যাকেজ করা। প্যাকেজের V3 হচ্ছে প্যাকেজড, এবং দেন তাদেরকে ডেলিভারি করা হলো কিসের মাধ্যমে? ট্রাকের মাধ্যমে, ফর এক্সাম্পল। তাহলে অবজেক্টটা কি? নতুন তৈরিকৃত ইট, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। দেন দ্য নিউলি প্রডিউসড ব্রিক্স, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। নিউলি প্রডিউসড ব্রিক্স, যেহেতু এটা প্লুরাল, তাদেরকে অবজেক্ট হবে, অবজেক্টের পরে কি আর বসবে, আর আর প্যাকেজড প্রপারলি, এন্ড দেন ডেলিভার্ড। ওই একই V3 দিয়ে আমরা একই স্ট্রাকচার দিয়ে চালাই দিচ্ছি আর কি, এই নিউলি
এই অংশ দিয়ে আবার ডেলিভার্ড বলছি, ডেলিভার্ড টু ডিফারেন্ট ডেস্টিনেশন, বিভিন্ন ডেস্টিনেশন মানে বোঝাচ্ছে আহ, ওই যে আপনার বিভিন্ন শপে, হ্যাঁ, বা বিল্ডিং এরিয়াতে যেখানে তাদেরকে ইউজ করা হয় এই ইটগুলো, টু ডিফারেন্ট ডেস্টিনেশনস অ্যান্ড ডেলিভার টু ডিফারেন্ট ডেস্টিনেশনস বাই ট্রাক। ওকে, হ্যাঁ, ফর এক্সাম্পল। তাহলে দেখেন আমি মূলত এখানে পুরোটা লিখছি না, বিকজ উই ডোন্ট হ্যাভ মাচ টাইম। আমি আপনাদেরকে দেখালাম যে মূলত ডায়াগ্রাম লেখার ক্ষেত্রে আমরা প্রথমে ইন্ট্রোডাকশন চাইলে পেসিভ করতে পারি, আর যদি পেসিভের সুযোগ না থাকে একটু নিজের মতো করে একটু প্যারাফ্রেজ করার চেষ্টা করেন, তারপরে হচ্ছে আপনি ওভারঅলের ক্ষেত্রে প্রত্যেকটা স্টেজের একটা সামারি দিয়ে দেন। এটা হচ্ছে বেস্ট ওয়ে টু রাইট অ্যান ওভারঅল। আর হচ্ছে এরপরে আপনি প্রেজেন্ট প্যাসিভ, যেটা প্রেজেন্ট সিম্পল প্যাসিভ, এটার মাধ্যমে আপনি পুরো ডায়াগ্রামটা লিখবেন। এইটাকে প্রিডমিনেন্টলি ব্যবহার করে আপনি প্রত্যেকটা স্টেজে নিজেকে জিজ্ঞেস করেন, আচ্ছা কি হচ্ছে এখানে, এই স্টেজে কি হচ্ছে, এই স্টেজের ভার্বটা কি, কাকে কি করা হচ্ছে, অবজেক্টটা কি আমার, এবং আমি প্রেজেন্ট সিম্পল প্যাসিভ স্ট্রাকচার ব্যবহার করে আমি আমি সুন্দর করে লেখাটা আমি লিখি। এই হচ্ছে মূলত ডায়াগ্রাম লেখার দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে টু রাইট ম্যানমেড ডায়াগ্রাম। ম্যানমেড ডায়াগ্রাম লেখার এটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ ওয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন। কোনো কোয়েশ্চেন্স থাকলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।